আমরা একাদশ শ্রেণীর ইউনিট 1 অর্থাৎ জীববিদ্যার ইউনিট 1 ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস এই সম্পর্কে একটু আলোচনা করব। এখানে দেখো চ্যাপ্টার 1-এ আমাদের দেওয়া হয়েছে সায়েন্স অফ লাইফ। এর প্রথম অংশ রয়েছে জীবনের বিজ্ঞান ভূমিকা, অর্থাৎ জীবন বিজ্ঞান সম্পর্কে একটা প্রাথমিক আলোচনা। তোমরা জানো যে প্রাণ বা জীবন কী, এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা আজও মেলেনি। জীবন আসলে কতগুলো লক্ষণের সমষ্টি। পৃথিবীতে জীবনের সৃষ্টি ও তার ক্রমবিকাশ সম্পর্কে নির্ভুল ও সঠিক ব্যাখ্যার খোঁজে পরীক্ষা ও নিরীক্ষা অব্যাহত, অর্থাৎ এখনও চলছে। পরীক্ষা ও নিরীক্ষার ফলস্বরূপ অদ্যাবধি আমরা জীবন সম্পর্কে যে বিশেষ জ্ঞান অর্জন করেছি তাই হলো জীবনের বিজ্ঞান। অর্থাৎ জীবনকে এখনও সঠিকভাবে সংজ্ঞায়িত করা যায়নি। আমরা বিভিন্ন ধরনের লক্ষণ জীবনের পেয়েছি প্রকাশ হইতে, সেগুলো সম্পর্কে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং ওই পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত যে ফল বা তত্ত্ব বা জ্ঞান, সেগুলোকে আমরা জীবন বিজ্ঞান হিসাবে বা জীবনের বিজ্ঞান হিসাবে ধরে নিয়েছি। তো জীবনের বিজ্ঞান বা জীববিজ্ঞান বা বায়োলজি এই শব্দটি প্রবর্তন করেছিলেন 1801 সালে ফ্রান্সের প্রকৃতিবিদ জঁ বাপ্তিস্তে পিয়েরি অ্যান্তোয়ানি দ্য মোয়ে শিভেলিয়ার দ্য ল্যামার্ক। তোমরা ল্যামার্ক সংক্ষেপে ল্যামার্ক হিসেবেই জেনেছো, অভিব্যক্তির তত্ত্ব পড়ার সময় ল্যামার্কের কথা তোমরা জেনেছো। 1744 থেকে 1829 এই সময়। তো বায়োস অর্থাৎ জীবন এবং লোগোস অর্থাৎ জ্ঞান, এই দুটো শব্দের সমন্বয়ে বায়োলজি শব্দটা তৈরি হয়েছে। তবে জীববিজ্ঞানের যে আলোচনা এবং আলোকপাত, এর সূত্রপাত হয় যীশুখ্রিস্টের জন্মেরও আগে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে, যিনি খ্রিস্টপূর্ব 384 থেকে 322 এই সময়কাল অবধি ছিলেন, তাকে আমরা জীববিজ্ঞানের জনক বলি। প্লেটোর এই শিষ্য প্রকৃতিবিদ্যা, তর্কবিদ্যা, এথিক্স, সৌন্দর্যবিদ্যা, কবিতা, থিয়েটার, সঙ্গীত, মনস্তত্ত্ব, ভাষাবিদ্যা, অর্থনীতি, রাজনীতি কোন বিষয় না নিয়ে তিনি চর্চা করেছেন। এই সমস্ত বিষয়ে চিন্তাভাবনার পাশাপাশি তিনি প্রাণী এবং উদ্ভিদ বিষয়েও চর্চা করেন এবং বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা। জীববিজ্ঞানের জনক বলা হয়। তিনি যে বইটি লিখেছিলেন জীববিজ্ঞান সম্পর্কে বা প্রাণীবিজ্ঞান সম্পর্কে, তার নাম হলো হিস্টোরিয়া অ্যানিম্যালিয়াম। এই অ্যারিস্টটল কিন্তু আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন এবং আলেকজান্ডারের রাজত্বকালে তারই অর্থানুকূল্যে অ্যারিস্টটল বিজ্ঞানের নতুন শাখা এই জীববিজ্ঞান প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও কয়েকজন জীবনবিজ্ঞানের অন্যতম গবেষক বা সেই সময় যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাদের মধ্যে একজন হলেন হিপোক্রেটিস, 460 থেকে 370 BC। ইনিও গ্রিসের মহাপণ্ডিত এবং ইনি ছিলেন চিকিৎসা শাস্ত্রের জনক। ওনাকে চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। আর একজন হলো থিওফ্রেস্টাস, 373 থেকে 288 BC। ইনি প্লেটো এবং অ্যারিস্টটলের শিষ্য এবং ছাত্র। অর্থাৎ প্লেটো যখন মারা যান, প্লেটোর পরে উনি অ্যারিস্টটলের শিষ্যত্ব বা ছাত্র হিসাবে পরিচিতি লাভ করেন এবং উদ্ভিদবিদ্যা সম্পর্কে অনেক কাজ করেছেন এবং এই জন্য এনাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। তার লেখা যে বইটি সেটি হলো হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। থিওফ্রেস্টাস কিন্তু ওনার আসল নাম নয়। থিওফ্রেস্টাসের আসল নাম ছিল টিরটেমাস। অ্যারিস্টটল ওনাকে বিশেষ এক কৃতিত্বের জন্য বা গুণপনার জন্য, মানে তিনি ঠিক ডিভাইন লেকচার দিতে পারতেন, ডিভাইনলি অনেক জিনিসকে ব্যাখ্যা করতে পারতেন, সেই জন্য ওনার নাম দিয়েছিলেন থিওফ্রেস্টাস। ক্লডিয়াস গ্যালেনাস, যাকে আমরা গ্যালেন নামে বেশি চিনি, তিনি কিন্তু খ্রিস্টজন্মের পরে 129 থেকে 210। ইনি রোমান সাম্রাজ্যের চিকিৎসক ছিলেন। অ্যানাটমি ও মেডিসিনে তার তত্ত্ব পাশ্চাত্যে প্রায় 1300 বছর ধরে প্রভাব বিস্তার করেছিল। অর্থাৎ অ্যানাটমি এবং মেডিসিনে তিনি যে তত্ত্বগুলো দিয়েছিলেন সেগুলো 1000-এরও বেশি বছর সময় ধরে প্রচলিত ছিল।
আমরা যদি এবার ভারতে চলে আসি, ভারতে কিন্তু আমরা একটা গৌরবময় অধ্যায় জীবনবিজ্ঞান সম্পর্কে দেখতে পাই। মানে আদিম সময় বা বৈদিক যুগ যে সময়টি, সেই সময় থেকেই কিন্তু আমরা বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে অনেক পণ্ডিত ব্যক্তিকেই পেয়েছি। আমরা অশ্বিনী কুমারের নাম বলতে পারি, ধন্বন্তরীর নাম বলতে পারি, অগ্নিবেশের নাম বলতে পারি, এবং পরবর্তীকালে সুশ্রুতের নাম খুব বিখ্যাত। ভারতের সুশ্রুত 600 BC, ইনি গুপ্ত যুগের শ্রেষ্ঠ শল্য চিকিৎসক। তার অনবদ্য সৃষ্টি হলো সুশ্রুত সংহিতা, অর্থাৎ শল্য চিকিৎসা সম্পর্কে শাস্ত্র সুশ্রুত সংহিতা। এরপরে যিনি আসলেন তিনি হলেন চরক, 100 BC। ইনি কুষাণ আমলের রাজবৈদ্য। তার অবিস্মরণীয় সৃষ্টি হলো চরক সংহিতা বা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র। দেখো, এই আয়ুর্বেদ কথাটারও কিন্তু একটা অর্থ রয়েছে। আয়ু অর্থে জীবন, বেদ অর্থে জ্ঞান, অর্থাৎ এই আয়ুর্বেদ মানেও কিন্তু জীবনের জ্ঞান বা জীবনের বিজ্ঞান। এই যে সমস্ত মনীষীদের কথা আমরা আলোচনা করলাম, এর নানা লক্ষণ নিয়ে নানা তথ্য এবং তত্ত্ব দিয়েছেন, যা নিয়ে আজকের যে জীবন বিজ্ঞান বা জীববিজ্ঞান সেটা গড়ে উঠেছে। এবার আমরা পরবর্তী অংশে চলে আসি, ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ বা জীবনের বৈশিষ্ট্য। তোমরা একটু আগেই জেনেছো জীবনকে সেভাবে সংজ্ঞায়িত করা যায় না, অর্থাৎ যদিও জীবনের সঠিক সংজ্ঞা দেওয়া যায় না, তবুও সজীব বস্তুর কতকগুলি নির্দিষ্ট বহিঃপ্রকাশিত বৈশিষ্ট্য বা লক্ষণকে সাধারণভাবে জীবনরূপে চিহ্নিত করা হয়। অর্থাৎ বাইরে থেকে বোঝা যায় এই ধরনের কোনো বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা জীবনের লক্ষণ হিসেবে ধরে থাকি। যদিও সব জীবের দেহই জড় পদার্থ দিয়ে গঠিত, তবুও জীবের ক্ষেত্রে এরা গঠনগত ও কার্যগতভাবে বিশেষ রূপে সংগঠিত হয়। অর্থাৎ সমস্ত জীবের দেহই কিন্তু ওই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং তাদের দ্বারা গঠিত যে সমস্ত যৌগ, অর্থাৎ মূলত জড় পদার্থ দিয়ে তৈরি। কিন্তু তারা গঠনগতভাবে যেমন সংগঠিত হয়েছে, তেমনি তাদের একটা কার্যগত দিকও আছে। তাই বলা হচ্ছে যে জীবন হলো বস্তু ও প্রক্রিয়ার মধ্যে এক নিরবচ্ছিন্ন যোগসূত্র। অর্থাৎ যে জড় দিক রয়েছে এবং যার যে প্রক্রিয়াগত দিক রয়েছে, যার ফলে আমরা বুঝতে পারছি এটা জীবন, এটা হচ্ছে একটা যোগ সেতুর মতো। এই যোগসূত্রের ভিত্তিতে জীববিজ্ঞানীরা জীবনের আধুনিক সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছেন। কীভাবে তারা ব্যাখ্যা করছেন না, দেখো, একটা দিকে বলা হচ্ছে যে জীব ও তার পরিবেশের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়ার বহিঃপ্রকাশই হলো জীবন। অর্থাৎ জীব তার পরিবেশের সঙ্গে সবসময় কিন্তু একটা বিনিময় দেওয়া নেওয়া করে চলেছে, আন্তঃক্রিয়া চলেছে। এই যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশই হচ্ছে জীবন। দ্বিতীয়ত বলা হচ্ছে বস্তুর জটিল গতি প্রকৃতির সংগঠিত বিশেষ অবস্থাই হলো জীবন। অর্থাৎ বস্তু, এখানে এই কথাটা আবার এসছে, বস্তু বা জড় পদার্থ, তাদের যে জটিল গতি প্রকৃতি, তাদের যে বিভিন্ন কমপ্লেক্স ফর্ম, সরল থেকে জটিল যে যৌগ রূপ, এবং তাদের যে সংগঠিত বিশেষ অবস্থা, সেটাই হলো জীবন। তৃতীয়ত ব্যাখ্যা করা হচ্ছে যে বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশকারী কোষীয় জটিল জৈবযোগের কার্যগত রূপই হলো জীবন। অর্থাৎ তিনটি ক্ষেত্রেই প্রায় একই কথা বলা হচ্ছে, যেখানে জড় পদার্থ মূলত প্রক্রিয়ার মাধ্যমে বিকাশ লাভ করছে বা প্রকাশিত হচ্ছে, কার্যগতভাবে প্রকাশ লাভ করছে, সেটাই হলো জীবন। কিন্তু তবুও অতএব আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সংভাবে জীবনের সঠিক স্বরূপ উদ্ঘাটনে সমর্থ নয়। আমরা এবারে সরাসরি জীবনের বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো একটু দেখে নিই। জীব সাংগঠনিকভাবে সরল বা জটিল যাই হোক না কেন, অর্থাৎ একেবারে এককোষী উদ্ভিদ বা প্রাণী হোক বা বহুকোষী জটিল
জীবন হোক বা জীব হোক, তার মধ্যে যে প্রাথমিক বৈশিষ্ট্যগুলি বিদ্যমান তা হলো এই চারটি, মূলত বৃদ্ধি, বিপাক, উত্তেজিতা এবং জনন। এই চারটি বৈশিষ্ট্য কিন্তু প্রাথমিক বৈশিষ্ট্য, যেগুলো প্রায় সকল প্রকার জীবেই আমরা দেখতে পাই। বৃদ্ধি তোমরা জানো যে জীবদেহের আকার, আয়তন আর শুষ্ক ওজনের যে স্থায়ী একটা ঊর্ধ্বমুখী পরিবর্তন হয়, তাই হচ্ছে বৃদ্ধি। আমাদের দেহে যে সমস্ত অপচিতিমূলক বিক্রিয়া ঘটে, আবার উপচিতিমূলক বিক্রিয়াও ঘটে থাকে। যখন অপচিতিমূলক বিক্রিয়ার চাইতে উপচিতিমূলক বিক্রিয়া বেশি হয়, তখন আত্তীকরণের মাধ্যমে কোষে নতুন প্রোটোপ্লাজম সৃষ্টি হয়, যার ফলে জীবদেহে বৃদ্ধি ঘটে। বিপাক অর্থাৎ খাদ্য গ্রহণের পর খাদ্যের যে অংশগুলো আমাদের কোষের অঙ্গীভূত হলো বা আত্তীকরণ হলো, তারপরে ওই কোষে নানা ধরনের ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে, তাদেরকে আমরা একত্রে বিপাক বলে থাকি। তোমরা পড়েছো যে উপচিতি বিপাক, অর্থাৎ যে বিপাকের যে ধরনের পদ্ধতিতে সরল উপাদান থেকে অপেক্ষাকৃত জটিল উপাদানের সংশ্লেষ হয়, তারা হলো উপচিতি। আর এর ঠিক বিপরীত তারা হলো অপচিতি, অর্থাৎ যে দশায় জটিল উপাদান থেকে অপেক্ষাকৃত সরল উপাদানের সৃষ্টি হয়, তারা হলো অপচিতি বিপাক। যেমন শ্বসন, রেচন এরা হলো অপচিতি, সালোক সংশ্লেষ, পুষ্টি এরা হলো উপচিতি বিপাক। এছাড়াও সব জীবে যেটা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে উত্তেজিতা, বা ইংরেজিতে বলা হয় ইরিটেবিলিটি। উত্তেজনায় সাড়া দেওয়া কিন্তু জীবের একটা বিশেষ ধর্ম। আমরা পরিবেশের যে পরিবর্তনগুলো হয় তা জীবদেহে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। ওই যে যার ফলে পরিবেশের যে প্রভাবের ফলে জীবদেহে প্রতিক্রিয়া হয়, তাকে আমরা উদ্দীপক বলি। এই উদ্দীপকের উপস্থিতিতে জীবদেহের যে সাড়া দেওয়ার ক্ষমতা, সেটাই হলো উত্তেজিতা। আর একটি হলো জনন, অর্থাৎ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব আপন সত্তা বিশিষ্ট অপত্যের সৃষ্টি করে, সেটাই হলো জনন। জনন কিন্তু জীবের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ এই চারটি বৈশিষ্ট্য কিন্তু আমরা সরল জটিল সমস্ত জীবের ক্ষেত্রেই দেখে থাকি। এছাড়াও সজীব বস্তুর অন্যান্য প্রকাশিত যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো পরপর একটু দেখে নাও। আকার ও আয়তন, অর্থাৎ যে কোনো সজীব বস্তুর কিছু আকার, আয়তন থাকবে, কিছু অংশ জুড়ে থাকবে। প্রোটোপ্লাজমের উপস্থিতি, অর্থাৎ প্রোটোপ্লাজম থাকবে। সংগঠন কি? অর্থাৎ প্রতিটা জীবের দেহ একটা সুনির্দিষ্ট নিয়মে সংগঠিত হয়। এই ধরনের সংগঠনের জন্যই জীবদেহে সুস্পষ্ট শ্রমবিভাজন দেখা যায়, অর্থাৎ এক এক ধরনের কোষ এক এক ধরনের কাজ করে। এইভাবেই কলা তৈরি হয়েছে, যন্ত্র তৈরি হয়েছে, বিভিন্ন তন্ত্র তৈরি হয়েছে, যাদের বিশেষ বিশেষ ধরনের কাজ রয়েছে। এটাই হলো সংগঠন। পুষ্টি, অর্থাৎ পুষ্টি হলো জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যের জন্য যে শক্তি প্রয়োজন হয়, সেই শক্তি জীব কোথা থেকে পায়? খাদ্যের মাধ্যমে পায়। এই খাদ্য সরলীকৃত হওয়ার ফলে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রক্রিয়া, উদ্ভিদের ক্ষেত্রে যেমন সংশ্লেষ, আত্তীকরণ, উন্নত প্রাণীদের ক্ষেত্রে যেমন খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এই পদ্ধতিগুলোর মাধ্যমে পুষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এরপরে রয়েছে শ্বসন। শ্বসন কি? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তুর জারণে স্থৈতিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, সেটা হলো শ্বসন। এই শ্বসনে নির্গত যে শক্তি, সেটাই কিন্তু জীবদেহ তার বিভিন্ন ধরনের কাজে, শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করে থাকে। আরেকটি হলো ক্ষরণ। ক্ষরণ কি না? বিপাক ক্রিয়ায় জীবদেহে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় এবং যেগুলো জীবের পক্ষে ক্ষতিকারক নয়, বরং জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের ক্ষরিত পদার্থ বলে। এবং তাদের নিঃসরণ হলো বা নিঃসরণের পদ্ধতি হলো ক্ষরণ। যেমন উৎসেচক, হরমোন, এইগুলো সমস্ত ক্ষরণ হয়।
এরপরে হলো রেচন, অর্থাৎ বিপাক্রিয়া যে সমস্ত অপ্রয়োজনীয় দূষিত বা ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হচ্ছে সেগুলো দেহের বাইরে নির্গত করে দেয়া। সংবহন বা পরিবহন, অর্থাৎ জীবদেহে যে সমস্ত বস্তু গ্রহণ করা হচ্ছে বা উৎপন্ন হচ্ছে সেগুলো একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে বা ব্যবস্থার মাধ্যমে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া। প্রাণীদের ক্ষেত্রে আমরা একে বলি সংবহন, আর উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলি পরিবহন। চলন ও গমন, একই স্থানে থেকে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হলো চলন, আর অঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এটা হচ্ছে গমন। ছন্দবদ্ধতা, তো জীবদেহের সব শারীরবৃত্তীয় কাজগুলি কিন্তু নির্দিষ্ট ছন্দে পরিচালিত হয়, অর্থাৎ কোনো কোনো অঙ্গ কোনো শারীরবৃত্তীয় কাজ করার পরে অর্থাৎ সক্রিয় থাকার পরে সে আবার নিষ্ক্রিয় হয়ে পড়ে। এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকে, যেমন হৃৎপিণ্ডের স্পন্দন, ফুসফুসের সংকোচন প্রসারণ, এইগুলোর মধ্যেই ছন্দবদ্ধতা দেখা যায়। পরিব্যক্তিতা, পরিব্যক্তিতা কি না, জীবের যে বিভিন্ন বৈশিষ্ট্য তোমরা জানো সেগুলো জিন দ্বারা নির্ধারিত হয়। এই জীবের যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের যে জিন, এই জিনের কখনো কখনো আকস্মিক বা স্থায়ী পরিবর্তন ঘটে যায়। এই পরিবর্তনগুলোর মাধ্যমে যখন নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় তখন তাকে আমরা বলি পরিব্যক্তি বা মিউটেশন। জৈব অভিব্যক্তি, এটা তোমরা জানো যে মন্থর এবং গতিশীল প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা সরল উদ্বংশীয় জীব থেকে অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব ঘটে তাকে জৈব অভিব্যক্তি বা ক্রমবিবর্তন বলে। মানে পৃথিবীতে যেমন প্রথম দিকে জীবের দেহ ছিল এক কোষী, আণুবীক্ষণিক, সরল, পরবর্তী কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন হয়ে আজকের জটিল আকৃতির সৃষ্টি হয়েছে। অভিযোজন, অভিযোজন হচ্ছে খাপ খাইয়ে নেওয়ানো জীবদের যে সমস্ত গঠনগত শারীরবৃত্তীয় পরিবর্তন হয় তাই হচ্ছে অভিযোজন। এবং আরেকটি বিশেষ যে সজীব বস্তুর বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্থিতিকাল, অর্থাৎ পৃথিবীতে জন্মাবার পর মৃত্যু পর্যন্ত যে সময়কাল সেটাই হচ্ছে স্থিতিকাল। এর মধ্যেই নানা ধরনের পর্যায় লক্ষ্য করা যায়, অর্থাৎ জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য, মৃত্যু, এই যে বিভিন্ন পর্যায় যাকে আমরা জীবনচক্র বলে থাকি, এই স্থিতিকালের মধ্যেই সেটা সম্পন্ন হয়।